আমি তো একটা সময় খুব ডেডিকেটেডলি কন্ডাক্টরই হতে চেয়েছি বাসের, আর কিছুই হতে চাইনি। আমি জানতাম আমি এটাই হব। তারপরে কোনোদিন বাদে মনে হলো একটু টিচার হব, তারপর মনে হলো একটু ডাক্তারও হয়ে দেখতে পারি। ওটা একদিনে হয় না, মানে একদিনে কেন, ওটা বহু বছরেও হয় না, ওটা আস্তে 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 আসে। ক্ষমা করে দিই, নিজের জীবনে এগিয়ে যাওয়াটাই আমার মনে হয় আর তো, কারণ আমারও তো জীবন একটাই। ঈশ্বরের থেকেও আমি শক্তিতে বেশি বিশ্বাসী। বিপদে পড়লে খুব করি, বিপদে পড়লেই ভীষণ ভগবানের কথা মনে পড়ে। তখন বিশ্বাসঘাতকতা প্রচুর লোক করেছে, ডিল আমি খুব একটা করতে পারি না, ঠিক আছে, ভীষণ কষ্ট পাই। এবং সেটা একটা ইম্প্যাক্ট ফেলে বিশ্বাস করার ক্ষেত্রে দ্বিতীয়বার একটা মানুষকে। মানে প্রেম না কোনো স্ট্যাটিক আইডিয়া নয়, জানো তো। এটা আমার মনে হয় যে আগে প্রত্যেকটা, মানে আমরা কি করি সবসময় চেনা ছকটাতে ফেলার চেষ্টা করি সব কিছুকে। যে প্রেম বলতে বলিউডে শাহরুখ খান আমাকে এটা শিখিয়েছে, আমি এটাই বুঝি। অনেক কথা বলেও এতটুকুও প্রেম না থাকতে পারে, আর কোনো কথা না বলেও অনেক প্রেম থাকতে পারে। দেখো, আমি একটা ব্রেকই নিয়েছি, সত্যি কথা। ছোট পর্দা থেকে অনেক টানা কাজ করেছি, তো একটু মনোটোনাস তো লাগছিল। মানে একদম ছোট্টবেলার একটা এইটুকু ইচ্ছে যে ফেলুদা হওয়ার, এইটা সুযোগটা আমি পেয়েছি। আগামী 14ই ফেব্রুয়ারি হইচইতে আসছে বহু প্রতীক্ষিত সিরিজ বিশহরী, এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সোলাঙ্কি রয়। প্রথমেই বলো, নতুন বছর কেমন কাটছে, কেমন আছো? ভালো আছি, বেশ ভালো আছি। জানুয়ারিতে একটা কাজ রিলিজ করেছে, ফেব্রুয়ারিতে বিশহরী রিলিজ করছে, সো এখন তো খুবই ভালো আছি। এবং ট্রেলার দেখেই মানে দর্শকদের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে, এবং তোমার কেমন লাগলো? দেখো, আমি যখন ওয়েব শোটা মানে শ্যুট করছিলাম, আই হ্যাড ফুল কনভিকশন অ্যাবাউট ইট দ্যাট ইট উইল ডু গুড। ট্রেলারটা আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে ইনফ্যাক্ট। খুব একটু, আর যদি দেখো ট্রেলারের কালার প্যালেটটা খুব ডিফারেন্ট। জেনারেলি আমরা হইচইতে যে কালার প্যালেটটা দেখি, বিশহরীর কালার প্যালেটটা একটু ডিফারেন্ট। আমার মনে হয় কনসিয়াসলি না হলেও সাবকনসিয়াসলি মানুষের সেই এই ছোট ছোট জিনিসগুলোও ভালো লাগছে। অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। মিত্রবাড়ির রাজনন্দিনী, তিনি কেমন যদি একটু বলো? মানে তুমি এক রকমের এবং রাজনন্দিনী আর এক রকমের, তো সেক্ষেত্রে অ্যাডপ্ট করতে কি কোনো অসুবিধা হয়েছে? না না না, মানে আজ পর্যন্ত সব চরিত্রই আমার থেকে খুব আলাদা, আবার কোথাও একটু হয়তো মিল আছে বা নেই। রাজনন্দিনী খুব অ্যাকচুয়ালি সাধারণ মেয়ে নয় আর কি। আমি বলে থাকি জেনারেলি যে খুবই সাধারণ একটা মেয়ে, না, রাজনন্দিনী খুব একটা সাধারণ মেয়ে নয়। কেন নয়? রাজনন্দিনী ভীষণ ইনটুইটিভ একটা মেয়ে। মেয়েদের ইনটিউশন এমনিও বেশি হয়, কিন্তু ওর ইনটিউশনটা খুব স্ট্রং, অ্যান্ড ও মানে শি ওয়ার্কস অন দ্যাট ইনটিউশন। খুব কিউরিয়াস, ভীষণ বুদ্ধিমতী, শার্প একটি মেয়ে। নিজে ভগবানে বিশ্বাস করে না, শি ইজ অ্যান এথিস্ট, বাট ও বাংলার পুরাণ কাব্য এই 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 বিষয়টাও একদম ভয়ঙ্করভাবে গুলে খেয়েছে। তার কারণ ও পড়ায়, ও বাংলার পুরাণ কাব্য এই পুরো জিনিসটা ও কলেজে ইউনিভার্সিটিতে পড়ায়। সো রাজনন্দিনী, মানে আমার যদি রাজনন্দিনী বন্ধু হতো, আমার তো ভীষণ ভালো লাগতো। লোকে বলে ইতিহাস ঘুরে ঘুরে ফিরে আসে। সবকটা তোমার আগের কাজগুলো যদি দেখি, বোকা বাক্সতে বন্দী এবং ভাগ্যলক্ষ্মী, সেক্ষেত্রে রহস্যটা খুব এর মধ্যে আছে, কনস্ট্যান্ট। তো তোমার কি মানে দর্শকরা যেহেতু এগুলোকে পছন্দ করে না, তোমার আলাদা কোনো ভালোবাসা আছে রহস্য? না, আমার দেখো, রহস্য গল্প তো সবারই ভালো লাগে, আমরা ছোটবেলা থেকে রহস্য গল্প পড়ে দেখে বড় হয়েছি, সেটা না। এগুলো না অদ্ভুতভাবে, তিনটে যে কাজের কথা তুমি বললে, এগুলো রহস্য হয়েও রহস্য নয়। ভাগ্যলক্ষ্মী ওয়াজ ইট ইজ আ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ মার্ডার থ্রিলার। মানে সেখানে কে করেছে সবাই জানে, কিন্তু কিভাবে সেটা ধরা পড়ছে সেটা ছিল গল্প। বোকা বাক্সতে বন্দি কমপ্লিটলি সাইকোলজিক্যাল থ্রিলার।
এইটা একটা মাইথোলজি, তার সাথে মার্ডার মিস্ট্রি, থ্রিলার, তো সবটা মিলিয়ে এইটা আবার কমপ্লিটলি আলাদা। দর্শক এখন অবধি মোটামুটি টাচউড যা যা কাজ করেছি তাদের ভালোই লেগেছে, জানি না এখন আসছেও বেশি এগুলোই। আর অদ্ভুতভাবে ভালো গল্প এসছে মানে আমার কাছে, মানে বিট বোকা বাক্সতে বন্দি, বিট ভাগ্যলক্ষ্মী, বিট বিশহরী, অল অফ দেম আর ভেরি ইউনিক অ্যান্ড ভেরি ডিফারেন্ট। তিনটেই হয়তো থ্রিলার সেই অর্থে, যদি তুমি বলো একদম একটা গোদাভাবে যদি আমি কম্পার্টমেন্টালাইজ করে দিই তাহলে থ্রিলার ডেফিনেটলি, বাট ইন আ ভেরি ডিফারেন্ট সেট আপ। তো দারুণ, ভালোই তো ব্যাপারটা। আর পৌরাণিক কাহিনীতে তুমি কতটা বিশ্বাস করো, বা ভগবানে তুমি কতটা বিশ্বাস করো? আমি অনেক বেশি কি বলবো, ঈশ্বরের থেকেও আমি শক্তিতে বেশি বিশ্বাসী। আমার মনে হয় একটা নেচার ফোর্স আছে নিজস্ব, এবং ইউ ক্যানট গো অ্যাগেনস্ট ইট। এবং পৌরাণিক দেখো, যেটা মিথ সেটা মিথ, মিথ আর ফ্যাক্ট তো এক নয়, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, মিথ ইজ মিথ। আমরা বড় হয়েছি মিথ পড়ে, মহাকাব্যগুলোই আমাদের সবটাই মাইথোলজি, সেগুলো আমার দারুণ লাগে পড়তে, আমি পড়েওছি, সব পড়তে পেরেছি তা না, কিন্তু ওরকম সুন্দর লেখা, ওরকম একটা কনসেপ্ট যদি আমি সেইভাবে ভাবি, ওরকম একটা জিনিস, ওরকম একটা গল্প তৈরি করা, ওরকম একটা কনসেপ্ট নিয়ে। আর আমাদের একটা জিনিস খেয়াল করে দেখবে, বাঙালিদের বিশেষ করে দেবদেবীরা ভীষণ বাড়ির লোক, আমাদের কিন্তু যুদ্ধ করতে যাচ্ছে দেবতা নয়, আমাদের দেবতা বাড়ির মেয়ে, উমা বাড়ির মেয়ে, লক্ষ্মী রোজ বাড়িতে পুজো হয়, মানে বাড়িরই এরা সবাই। শিবকে মানে মহাদেবকে তো জামাই ভাবে বাড়ির আমাদের বাঙালিরা। তো আমি সেটাই বলছি যে আমাদের কনসেপ্ট অফ গডস ইজ ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য ইন্ডিয়া। এবং আর আমি পার্সোনালি ভগবানে বিশ্বাস করি কিনা যদি বলো, বিপদে পড়লে খুব করি, বিপদে পড়লেই ভীষণ ভগবানের কথা মনে পড়ে তখন। আর আলাদা করে রীতি রেওয়াজ চর্চা ওটা আমার নেই, মানে আমার মনে হয় না যে মানে the relationship between God, if there is any God, that has to be me and my God. মাঝখানে এত রীতি আমার মনে হয় দে আর অলসো নট ইন্টারেস্টেড। আমরা সেগুলো বানিয়েছি, এখন অনেক মানুষের জীবিকা, অনেক মানুষের রুজি রোজগার এইটার উপর ডিপেন্ড করছে, ইটস ফাইন। একটা রীতি থাকলে মানে কি বলবো, ইটস আ ওয়ে অফ লাইফ অলসো, একটা ডিসিপ্লিন থাকে জীবনে, কিন্তু আদারওয়াইজ ওটা খুব একটা ইম্পর্টেন্ট নয় আমার কাছে অন্তত। যেরকম ভগবানের একটা দিক বললে, ভূতে কি মানে এরকম কোনো? ভূতে আমার একদম ভয় নেই। আমার মনে হয় যদি ভূত থাকেও, ভূত মানে স্পিরিটস, তো তারা খুব খুশি পৃথিবী থেকে বেরিয়ে গিয়ে, আই থিঙ্ক সো। মানে তারা আর পৃথিবীতে এসে আবার সেম ক্রাইসিস, আই ডোন্ট থিঙ্ক ওয়াই উড। আমি হলে কোনোদিন মরে ভূত হয়ে গেলে আমি তো জীবনে আর খাচ্ছি, খেতে হচ্ছে না, রোজগার করার ঝামেলা নেই, টেনশন নেই, বাড়ির ভাড়া নেই, ইএমআই নেই, কিছুই নেই, আমি কেন আর এটার মধ্যে আসবো? আমি তো ঘুরে ঘুরে বেড়াবো না বিভিন্ন লোকে। এবং এই যে যেটা বললাম এক্ষুনি, রহস্যের কথা বললাম, থ্রিলারের কথা বললাম, সেক্ষেত্রে চরিত্র নির্বাচনের ক্ষেত্রে কি তুমি একটু মানে চুজি বা খুঁতখুঁতে? হ্যাঁ, আমার গোটা জীবনেই ভীষণ চুজি খুঁতখুঁতে, সেটা জামাকাপড় থেকে শুরু করে কি কাজ করছি, চরিত্র কি খাচ্ছি, কেমন করে আমার বাড়ি গোছানো, সব বিষয়েই আমার একটু খুঁতখুঁতে আছে। বাট মানে কি বলতো, আমার কোনো সেট ফর্মুলা নেই যে এই ফর্মুলাতে পড়তে হবে, যে কোনো, আই এম ওপেন টু অল কাইন্ডস অফ থিংস, আই হ্যাভ টু লাইক ইট, আমার ভালো লাগতে হবে। আর আমার বিভিন্ন ধরনের জিনিসপত্র ভালো লাগে, সো ন্যাচারালি আমার মনে হয় যে ইফ আই লাইক সামথিং আই উইল ডু ইট। মানে সেটার সাথে কোনো ফর্মুলাতে ফিট করছে কিনা, বা আমি এরকমভাবেই দেখছি তাই এরকমই হতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই। মানে ইফ থিংস সারপ্রাইজেস মি, আই এম ওকে উইথ ইট, আই এম হ্যাপি উইথ ইট। তা আপনাদের পরিবারের চাঁদ সোদাগরটিকে? চুপ, তুই জানিস না কোন বাড়িতে এসে পড়েছিস? এরা না একটা বিষাক্ত সাপ। ট্রেলারে এক জায়গায় বলতে শোনা যাচ্ছিল যে সাপের সঙ্গে মানুষকে তুলনা করা হচ্ছিল। সেক্ষেত্রে তোমার জীবনে কি এরকম হয়েছে যে খুব কাছের বন্ধু বিশ্বাসঘাতকতা করেছে, বা এরকম কোনো ঘটনার সম্মুখীন হয়েছে? আমার মনে হয় মানুষের সাথে সাপ, মানে যে কোনো বাকি অন্যান্য সমস্ত প্রাণীকুলের মানুষকে এক্সাম্পল করা উচিত যখন খারাপ কথা বলতে হবে, কারণ সাপ তো কারোর ক্ষতি করে না। সাপ ইনফ্যাক্ট গোটা প্রাণীকুলে সব থেকে নিরীহ প্রাণী, কারণ সে চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, কথা তো মানে ভয়েস তো ছেড়েই দাও, কিছুই নেই।
সাপকে মানুষ ভয় পায় কারণ আনপ্রেডিক্টেবল, আর কিছুই না। আহ, আমি সাপের সাথে তুলনা করতে চাই না, মানে আমার ভালোই লাগে। আমার আমার মনে হয় মানুষের এবার থামা উচিত আর কি, মানে পশু প্রাণী ওরা অনেক বেটার দ্যান হিউম্যান বিংস। ওদের এই সমস্ত কি বলবো, ওদের না কারোর ক্ষতি করার মানসিকতা থাকে না। ওরা যদি অন্য একটা প্রাণীকে মারেও, দ্যাট ইজ ফর ফুড, নট ফর ফান। আমরা তো ফর ফান করি। আমরা আমরা খুব নৃশংস জাতি। আমরা মানে পাশবিক অত্যাচার হয় না, পশু অত্যাচার করে না, মানুষ করে। তো বিশ্বাসঘাতকতা প্রচুর লোক করেছে, কিন্তু আমি তাদেরকে সাপের সাথে তুলনা করে আমি সাপকে অবমাননা করতে চাই না। এই বিষয়গুলো তুমি কিভাবে ডিল করো যখন একজন খুব কাছের বন্ধু বা কোনো কাছের মানুষ এরকমভাবে মানে বিশ্বাসঘাতকতা বা বন্ধু হিসেবে পিছনে ছুরি মারার এই বিষয়টাকে কিভাবে তুমি ডিল করো? ডিল আমি খুব একটা করতে পারি না, ঠিক আছে, ভীষণ কষ্ট পাই। এবং সেটা আমার মনে হয় যে আমার জীবনে অনেকবার সেটা ঘটেছে। এবং সেটা একটা ইম্প্যাক্ট ফেলে বিশ্বাস করার ক্ষেত্রে দ্বিতীয়বার একটা মানুষকে। তো ইয়া, দ্যাট ইজ হাউ আই ডিল, আই জাস্ট সাফার। ছাড়াও যাকে আমি বন্ধু ভেবেছি বা যাকে আমি ভালোবেসেছি তাকে তো আমি ভালোই বেসেছি, তাকে তো আমি বন্ধুই ভেবেছি। এবং সেইটা ওই বিশ্বাসঘাতকতাটা প্রথম কথা হজম করাটাই খুব ডিফিকাল্ট, যে এইটা ঘটেছে আমার সাথে। ডিনায়ালে থাকে তো মানুষ প্রথমে, আমিও থেকেছি দিনের পর দিন ডিনায়ালে, যে আমার সাথে এরকম হয়নি মোটেই। তারপরে বুঝতে পারছি যে না, হয়েছে, কারণ বারবার হচ্ছে, অনেকবার হচ্ছে, তো এবার তো মানতেই হবে। ডিল বলতে ওইটাই, মানে আমার মনে হয় একটা টাইমের পর it is better to just forgive and move on, and just don't forget what that person has done to you, but forgive, মানে because the more you forgive it will be better for you. ওটা একদিনে হয় না, মানে একদিনে কেন, ওটা বহু বছরেও হয় না, ওটা আস্তে 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 আসে। ক্ষমা করে দিন, নিজের জীবনে এগিয়ে যাওয়াটাই আমার মনে হয় আর তো, কারণ আমারও তো জীবন একটাই, আর কতদিন দুঃখ, কতদিন আর দুঃখ করবো। এবং এটা ছাড়াও তোমার যদি বলতে 12 বছর এখন অবধি কেরিয়ার, তো সেক্ষেত্রে ছোট পর্দা, ওয়েব সিরিজ এবং বড় পর্দা সবটা মিলিয়ে, তো সেক্ষেত্রে পিছনে ফিরে তাকালে কি মনে পড়ে বা কি দেখতে পাও? পিছনে ফিরে তাকালে আমার একটা জিনিস মনে হয় যে একটাই মিডিয়াম আরও বেশি এক্সপ্লোর করতে পারলে খুব ভালো লাগতো। সুযোগ সবসময় আছে, এরকম কোনো ব্যাপার নেই, যখন খুশি সেটা করা যায়, বাট আরও আগে থেকে করলে কিছুই না, মানে অনেক বেশি দিন করতে পারতাম। সেটা হচ্ছে আই হ্যাভ নেভার এক্সপ্লোরড স্টেজ অ্যান্ড আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড টু। আমি 2টো শো করেছিলাম নাটকের, বাট ওটাতে মানে তেষ্টাটাও মেটেনি আর কি। তেষ্টাটা মারাত্মক আছে সেটা ফিল করে ফেলেছি। ধরো খুব তেষ্টার সময় 2 ফোঁটা জলে তো মনে হয় যে কতটা জল তেষ্টা পেয়েছিল, সেটা আমি জানি, সেইটা আছে, কিন্তু সেই সুযোগটা সামহাও হয়ে ওঠেনি, বা সেই সময়টা, ওটা মনে হয় যে যদি ওই মিডিয়ামটাও এক্সপ্লোর করতে পারতাম তাহলে বা 16 কলাটা পূর্ণ হতো আর কি। এবং কাজের সূত্রে মুম্বাইতে যাওয়া, সেক্ষেত্রে হিন্দি ইন্ডাস্ট্রি এবং বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে কোনো? আমি বম্বেতে যাইনি, আমি গেছিলাম একটা ওয়ার্কশপ করতে। এবং আমি বহু বছর, মানে যখন অনেকটাই ছোট আর কি, আমার জেঠিমা থাকতেন বম্বেতে, যতবার বম্বে গেছি ছোট থেকে, আমার সারা জীবন মনে হয়েছে এটা একটা দারুণ শহর, থাকলে এখানে একবার থাকতেই হবে। সো সব কিছু মিলিয়ে ধরো আমার তখন আমি কাজটাও ছেড়েছি, একটা লম্বা টাইম গ্যাপ আছে, আমি একটা ওয়ার্কশপও করছি বম্বেতে। সো আই জাস্ট টোল্ড মাই সেলফ, অ্যান্ড দিস ইজ হাউ আই টেক ডিসিশনস ইন মাই লাইফ, জাস্ট এরম করে অনেক দিন ধরে ভেবে 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 হঠাৎ করে একটা ডিসিশন নিয়ে ফেললাম, যেটার সাথে ভাবনার কোনো মিল নেই। তো বম্বেতে থাকাটাও ওটাই ছিল যে লেট মি এক্সপ্লোর দ্য সিটি ফার্স্ট। মানে তুমি ওখানে কাজ করবে তো বটেই, আস্তে আস্তে সবারই নিশ্চয়ই কিছু না কিছু সুযোগ হয় না, হোয়াট এভার, বাট একটা শহরকে জানতেও তো খুব ভালো লাগে। আর আমার মনে হয়েছিল বম্বে ইজ জানা ওয়ার্দি, মানে তুমি এত ভাইব্রেন্ট একটা শহর, এবং একটা শহর যে শহরে সারা ভারতবর্ষ থেকে লোক এসে কাজ করছে, থাকছে, খাচ্ছে, নিজের করে নিচ্ছে। কি করে বম্বে সবাইকে কি করে জায়গা দিয়ে দেয়, মানে আমি এটাই ভাবি যে রোজ এত লোক আসে, বম্বে শহরটা থাকছে কোথায়? মানে হাউ ইজ দ্যাট সিটি অ্যাকোমোডেটিং সো মেনি পিপল অফ সো মেনি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ন, কাস্ট, অ্যান্ড ইট ইজ অদ্ভুত একটা শহর। তো ওটা আমাকে খুব ফ্যাসিনেট করেছে, যে আমি কখন এই শহরটাকে খুব কাছ থেকে জানতে চাই। আর সুযোগ যখন হয়ে গেছে সব মিলিয়ে আমার মনে হলো ওয়াই নট। হ্যাঁ, গিয়ে লাভ হয়েছে, বেশ কিছু মানুষজনের সাথে আলাপ হয়েছে,
কাজের কথা হয়েছে, কাজের কথা ইন দ্য সেন্স ধরো দে গট টু নো দ্যাট ওকে আই এম অ্যান অ্যাক্টর, তাহলে তো আমাকে অডিশনসও পাঠানো যায়। আমি বলেছি হ্যাঁ পাঠানো যায়, আপনি পাঠান, পাঠিয়ে আমি দেখি আমি পারি। আমি কোনোদিন দিইনি সেরকমভাবে অডিশন, বাট আই উইল ট্রাই। এবং অডিশন দিতে গিয়ে অডিশনের প্রসেসটা খুব ভালো লেগে গেছে, যে এটা একটা আলাদাই এক্সারসাইজ আর কি। তো এইটা হচ্ছে আমার কারণ। এবার ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। আমার মনে হয় মানে ঘরে ধরে সেমই হবে আর কি, একই তো, মানে কাজ তো আমরা একই করি। কেউ বেশি টাকায় করে, কেউ কম টাকায় করে, কারোর গল্পগুলো আলাদা, কারোর মেথডটা মোটামুটি আমার মনে হয় সিমিলারই হবে, আমি জানি না এখনো। এবং আমরা সকলে জানি তুমি বই পড়তে খুব ভালোবাসো, এবং এটা ছাড়াও কাজের ব্যস্ততার ফাঁকে তুমি মি টাইমটা কিভাবে কাটাও? এই গত পরশুই লাস্ট যেদিন বইমেলা ছিল সেদিন গিয়ে বেশ নানান রকম বই কিনে এনেছি আমি। আমার অনেকগুলো বই জমেও গেছে যেগুলো পড়া হচ্ছে না। মি টাইমে আমি একটা লম্বা সময় কাটাই হচ্ছে আমার ছানার সাথে। ওকে আমি প্রচণ্ড বিরক্ত করি, আমার মনে হয় ওটা এনজয় করতে শুরু করেছে এখন, কারণ ওকে আমি বিরক্ত না করলেও এসে আমাকে মাঝে মাঝে খোঁচায় যে কী হলো আজকের কোটাটা কোথায় হলো, সেটা আছে। আই ওয়াচ ফিল্মস, আমি মানে এরকমও হয় নতুন ছবিও দেখছি, অথবা একই সিনেমা যেটা অন্তত 500,000 বার দেখেছি সেটাও হঠাৎ দেখতে ইচ্ছে করলো দেখি। লিখি টুকটাক এদিক ওদিক, হ্যাঁ টুকটাক লিখি, অর্ধেকের বেশি এগুলো পাবলিশ করা যাবে না, কিন্তু লিখি টুকটাক। আর পড়ি। গাড়ি চালানোটা একটা নতুন নেশা হয়েছে, যখন তখন ওটা বেরিয়ে যেতে আমার খুব ভাল লাগে। এবং আমি গাড়ির জন্য আলাদা করে একটা প্লে লিস্ট তৈরি করেছি, যে আমি চড়বো যখন একরকম গান শুনবো, চালাবো যখন অন্যরকম গান শুনবো, করে মন দিয়ে বসে আর কি ওটাকে এফার্ট দিয়ে বানিয়েছি। অ্যান্ড আই এম এনজয়িং ড্রাইভিং, আমার ভালো লাগছে। অ্যান্ড আই ওয়ান্ট টু গো ব্যাক টু আ স্পেসিফিক হবি অফ মাইন, দেখি এই 2025-এই করার ইচ্ছে আছে। সেটা হচ্ছে ছবি আঁকাটা আরেকবার একটু শুরু করতে চাই, আর একটু বেড়াতে যেতে চাই। অনেকদিন আমি বেড়াতে যাইনি, ভাল লাগছে না আমার আর। So this is how I mostly spend my me time. Otherwise I meet friends, meet my parents, like this. ধারাবাহিকে তুমি একটা খুব ভালো জায়গা তৈরি করে নিয়েছিলে, একেবারে মানুষের ড্রয়িং রুমে চলে গেছিলে। সেক্ষেত্রে ছোট পর্দায় ফিরে আসার কি অন্য কোনো মানে মাথায় এসেছে? দেখো আমি একটা ব্রেকই নিয়েছি সত্যি কথা, ছোট পর্দা থেকে অনেক টানা কাজ করেছি তো একটু মনোটোনাস তো লাগছিল। আর মানে ড্রয়িং রুমে পৌঁছে যে গেছি বললে যে আমি একটা জায়গা, ওই ক্রেডিটটা আমার নয়, ড্রয়িং রুমে আমাকে পৌঁছে দিয়েছে। তারপর ড্রয়িং রুমে ওই চ্যানেলটা ধরে ওই সিরিয়ালটাতে ওই সময়ই লোকের চ্যানেলটা খুলে বসবে, সেইটাতে হয়তো আমাদের অ্যাক্টার্সদের কিছুটা ভূমিকা থাকে, কিন্তু পৌঁছে দেওয়ার কাজটা নির্মাতারাই করে মোস্টলি, এটা আমাদের ক্রেডিট নয়। তো ছোট পর্দাতে আপাতত একটু ব্রেকে আছি, বাট যদি সেরকম ভালো কোনো গল্প পাই যেটা আমার মনে হবে ওয়ান্স ইন আ লাইফ টাইম ক্যারেক্টার, যেমন ধরো কাদম্বিনী, ইটস ওয়ান্স ইন আ লাইফ টাইম ক্যারেক্টার, আরেকটা হবে না তৈরি, 10 বছরেও এখন আর হবে না। তো ওরকম যদি মারাত্মক লোভ, এমন যদি লোভ আমার হয় যে লোভটা আমি কিছুতেই ওভারকাম করতে পারছি না, তাহলে আই উইল ডেফিনেটলি গিভ ইট আ থট। একদমই। এবং যে কটা তুমি ছবি বা সিরিজ করেছো সেক্ষেত্রে প্রত্যেকটার থেকে আলাদা চরিত্রের আলাদা আলাদা বিশেষত্ব আছে, তো সেক্ষেত্রে এটা কেন স্পেশাল তোমার কাছে? কোনটা? বিশহরি স্পেশাল তার কারণ এটা একটা ছোটবেলার ফ্যান্টাসি, যে আমি ছোটবেলা থেকে ফেলুদা হতে চেয়েছিলাম। এবার ফেলুদা তো আর হতে পারিনি, তো বিশহরিতে হালকা ফেলুদি হওয়ার একটা সুযোগ পেয়েছি। সো এটা একদমই একটা পার্সোনাল লোভ। ওই যে বললাম, দেখো আমরা যখন বড় হই আমরা তখন অনেক কিছু হতে চাই। আমি তো একটা সময় খুব ডেডিকেটেডলি কন্ডাক্টরই হতে চেয়েছি বাসের, আর কিছুই হতে চাইনি। আমি জানতাম আমি এটাই হব, তারপরে কোনোদিন বাদে মনে হলো একটু টিচার হব, তারপর মনে হলো একটু ডাক্তারও হয়ে দেখতে পারি। তো আমি বিভিন্ন ধরনের চরিত্র বোধহয় এই কারণে আরও চুজ করি যে ছোটোবেলার ওই ড্রিমটা যে সব হব একটু একটু করে, সে একমাত্র অভিনেত্রী হলেই সম্ভব, আর কোনো কিছু হলে সম্ভব নয়। মেরিল স্ট্রিপ একটা খুব সুন্দর কথা বলেছিল, দ্যাট ইউ গেট টু লিভ এভরি লাইফ উইদাউট অ্যাকচুয়ালি লিভিং ইট। তোমাকে সারা জীবন ডাক্তারি করে যেতে হবে না, 15-20 দিন করলেই হবে, তুমি ফিলটা পেয়ে যাবে, তুমি এসেন্সটা পেয়ে যাবে। এটা একদমই বাজে কথা বলছি, বাট স্পেশাল এটা একটা কারণ। আর আরও একটা কারণ হচ্ছে আমি সৃজিতদার সাথে বহু বছর আগে কাজ করেছিলাম। মানুষ হিসেবে আমার ভীষণ ভালো লাগে সৃজিতদাকে,
এবং সৃজিতদা যখন এই গল্পটা নিয়ে বলেছিল, আমি তখনই সৃজিতদাকে বলছিলাম, সৃজিতদা এটা খুব মানে তো দারুণ ব্যাপারটা ভেবেছো, তো এটা খুব ইন্টারেস্টিং, মাইথোলজির সাথে তুমি থ্রিলারটাকে কী করে পাঞ্চ করে, ভাল লেগেছে আমার। তো এবার ভাল লেগে গেছে, তো আই জাস্ট স্পেশাল এই কারণেই যে এটা মানে একদম ছোট্টবেলার একটা এইটুকু ইচ্ছে যে ফেলুদা হওয়ার, এইটা সুযোগটা আমি পেয়েছি। বসন্তকাল এবং সামনেই ভ্যালেন্টাইন্স ডে এবং কদিন আগে সরস্বতী পুজো গেল, প্রত্যেকটারই মানে ধ্রুবক যদি বলতে পারি সেটা হচ্ছে প্রেম। তোমার কাছে প্রেমের আইডিওলজি কি? এই বছর প্রথম সরস্বতী পুজোর দিন আমি সারাদিন বাড়িতে ঘুমিয়ে কাটিয়েছি, তার মানে বুঝতে পারছি যে গুরুত্ব যাচ্ছে আস্তে আস্তে। ভ্যালেন্টাইন্স ডে দিয়ে কোনো দিনই আমার খুব একটা মাথা ব্যথা ছিল না, সরস্বতী পুজোটা নিয়ে ছিল, হয়তো পরের বছর আবার হবে। প্রেম আমার মনে হয় মানে উইথ টাইম, মানে প্রেম না কোনো স্ট্যাটিক আইডিয়া নয়, জানো তো। এটা আমার মনে হয় যে আগে প্রত্যেকটা মানে আমরা কি করি সবসময় চেনা ছকটাতে ফেলার চেষ্টা করি সব কিছুকে, যে প্রেম বলতে বলিউডে শাহরুখ খান আমাকে এটা শিখিয়েছে, আমি এটাই বুঝি, বাট দ্যাট ইজ নট ট্রু। অনেক কথা বলেও এতটুকুও প্রেম না থাকতে পারে, আর কোনো কথা না বলেও অনেক প্রেম থাকতে পারে। তো প্রেমের আইডিওলজি সেই অর্থে আমার কাছে কিছু নেই। আমার মনে হয় ফর মি লাভ ইজ মোর অ্যাবাউট মানে অ্যাকচুয়ালি জেনুইনলি কেয়ারিং ফর দ্যাট পারসন, এবং তুমি যদি তার ছোট ছোট জিনিস মনে রাখো, সেটাতে গুরুত্ব দাও, আমার মনে হয় সেটাও ইজ আ ফর্ম অফ প্রেম। মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট, কোনটা যে কার কাছে প্রেম সেটা বোঝা খুব ঝামেলা। আমার কাছে এই ফর্ম অফ প্রেমটা অনেক বেশি কি বলবো আন্ডারস্ট্যান্ডেবল। তো এবারে এই ভ্যালেন্টাইন্স ডে তাহলে বিশ্বহরির মধ্যে দিয়েই কাটছে। হ্যাঁ, এই ভ্যালেন্টাইন্স ডেতে একদম আর অন্য কিছু নেই। মানে যারা প্রেম করছে তাদেরকে তো আর বলতে পারি না যে মানে প্রেম করতে না গিয়ে বিশ্বহরি দেখো, আমি বলবো প্রেম করতে গিয়ে দেখে নাও, মানে যা প্রেম টেম করে নাও, করে 14 তারিখ রিলিজ করছে দেখে নাও, বা দেখে নিয়ে বেরো, হোয়াট এভার, চুজ ইয়োর ওন ওয়ে, বাট ডেফিনেটলি ওয়াচ বিশ্বহরি। 14ই ফেব্রুয়ারি রিলিজ করছে হইচইতে, খুবই অন্যরকম মজার গল্প, এবং তার মধ্যে কি বলবো থ্রিল আছে, মার্ডার আছে, মিস্ট্রি আছে, মাইথোলজি আছে, মজা আছে, একটা কমপ্লিট ফ্যামিলির গল্প আছে, তো অনেক কিছু আছে আমাদের এই সিরিজটাতে। আমার মনে হয় সবার খুবই ভালো লাগবে। একদমই। এবং তোমার দর্শকদেরকে কিছু বলে দাও যারা তোমাকে এতদিন ধরে পছন্দ করছে, ভালোবাসছে। এটাই বলবো কি এই ভালোবাসাটা যেন বজায় থাকে এবং সেটা আমিও ধরে রাখতে পারি। ভালোবাসতে থাকুন, এটাই বলছি। থ্যাংক ইউ। এবং 14ই ফেব্রুয়ারি দেখুন হইচইতে বিশ্বহরি। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন টলিউড ফোকাস। শেষ রাতের পুজো আমি করব। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।